প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচ্য বিষয় পর্যাবৃত্তিক গতি, সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার শক্তি কেমন হবে সেই বিষয়টি। তো দেখো, আমরা সাধারণত জেনে আসছি কি বলতো, সরল সন্ধিত গতি সম্পন্ন কোনো কণা ঠিক উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, অথবা কি ডানে বামে, ঠিক এরকম ভাবে কি হয় বলতো, স্পন্দিত হতে থাকে। যদি এরকম ভাবে স্পন্দিত হতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝি যে এই ধরনের গতিশীল কোনো বস্তুর গতি সরল সন্ধিত গতি বা সরল সন্ধিত স্পন্দন গতি। তো আজকে এই সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা বা স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তু, তার যে শক্তি, সেই শক্তি নিয়ে আমরা আলোচনা করব। মূলত যখন কোনো বস্তু স্পন্দন গতিতে গতিশীল থাকে বা সরল স্পন্দন গতিতে গতিশীল থাকে, তখন তার মধ্যে মূলত দুই ধরনের শক্তি কার্যকর হয়। ওকে, দুই ধরনের শক্তি কার্যকর হয়। নাম্বার ওয়ান আমরা বলছি হলো কি, একটা হলো গতি শক্তি, গতি শক্তি। নাম্বার টু আমরা বলছি হলো বিভব শক্তি। তাহলে গতি শক্তিকে আমরা মূলত লিখে থাকি কে ই বা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। আর বিভব শক্তিকে আমরা লিখে থাকি ইপি বা পিই লিখে থাকি পিই। এটাকে বলা যায় পটেনশিয়াল এনার্জি, অথবা কখনো কখনো বিভব শক্তিকে ইউ দ্বারা লেখা হয়। ওকে, তাহলে শুরুতেই ফার্স্ট আমরা আলোচনা করব গতি শক্তি নিয়ে। সাধারণত কোনো স্পন্দনশীল কোনো কণা যখন গতিশীল অবস্থায় থাকবে, ঠিক সেই অবস্থায় তার গতিশক্তি থাকবে এবং বিভব শক্তি থাকবে। তাহলে দুই ধরনের শক্তি অ্যাট এ টাইমে থাকবে। অর্থাৎ কোনো স্পন্দনশীল বস্তুর বা কণার টোটাল এনার্জি ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো যে কোনো স্পন্দনশীল বস্তুর টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইকুয়ালস কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে এটা কি টোটাল এনার্জি। এখন শুরুতেই আমরা আলোচনা করব গতিশক্তি নিয়ে। সাধারণত গতিশক্তি জানতে গেলে, গতিশক্তির জন্য যে বিষয়টি আমাদের জানা আছে, আমরা জানি গতিশক্তি, গতিশক্তি এটার জন্য ইকুয়েশন কে ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এটা আমাদের জানা ইকুয়েশন গতিশক্তির, ই কে ইকুয়ালস টু বা কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। শুরুতে আমরা দেখে নেই যে বেগটা কি, সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার বেগের জন্য যে বিষয়টি, সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো তোমরা একটু দেখো, তারপরে আমি একটু লিখি ভি ইকুয়ালস টু বেগ ডি ডিটি অফ এক্স, এক্স। তাহলে ডি ডিটি অফ এক্স হলো, এক্স বলতে আমরা কি বুঝি, সরণ বুঝি, তাই না? এক্স ইকুয়ালস টু লেখা যায় কি, সরলের সমীকরণ সাইন ওমেগা টি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডিফারেন্সিয়েশন করলে এ ওমেগা কোসাইন ওমেগা টি। তাহলে এটা হলো সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার বেগের রাশিমালা। ওকে, তো নেক্সট যাও, আমরা যদি এটাকে আরেকটু মডিফাই করে লিখি, তাহলে যেই সমীকরণটি পেয়েছিলাম গত ক্লাসে, সেটা ছিল কি বলতো, মডিফাই করে লিখলে বেগের জন্য আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে বেগের জন্য সমীকরণ কয়টা বলতো, দুইটা। নাম্বার ওয়ান একটা হলো ভি ইকুয়ালস টু এ ওমেগা কোসাইন ওমেগা টি। নাম্বার টু ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে পার্থক্য কোথায় এই দুইটা সমীকরণের মধ্যে? দেখো, এখানে দেখানো হচ্ছে কি বলতো, টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ সময় সংশ্লিষ্ট একটা ভেলোসিটি আমরা বের করতে পারি কি, সময় সংশ্লিষ্ট একটা বিষয়, এটা থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি বা বেগ বের করতে পারি। আর এখানে সরণ সংশ্লিষ্ট একটা বিষয়, সেখান থেকে আমরা বেগ বের করতে পারি। ওকে, তো যদি আমরা দুই ক্ষেত্রেই
আমরা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ধরে নাও যে আমি একটা সরল স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা, আমি একটা সরল দোলক আঁকতে পারি। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি যে এটা একটা সরল দোলক, এরকম ভাবে দুলতেছে। এটাকে বলেছি কি আমরা বলতো, এই বিন্দুটাকে আমরা বলছি হলো সর্বোচ্চ বিস্তার। ওকে, এটা হলো সর্বোচ্চ বিস্তার। অর্থাৎ সাম্য অবস্থা থেকে কোন স্পন্দনশীল কোন কণা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলেছি কি বলতো, সর্বোচ্চ বিস্তার। আর বিস্তারকে আমরা প্রকাশ করে থাকি কি দ্বারা বলতো, এ দ্বারা। ওকে, আর এই অবস্থাটাকে আমরা বলেছি হলো সাম্য অবস্থা। এই বিন্দুটার নাম কি বলতো, সাম্য বিন্দু বা এই সাম্য অবস্থা। আমি সাম্য অবস্থায় লিখলাম সাম্য অবস্থা। এখন দেখো, সময় সাপেক্ষে এই বিন্দুটা টাইম ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে সময়ের সাথে সাথে এই বস্তুর বেগেরও কি হয় বলতো, পরিবর্তন হয়। আর নিশ্চয়ই মনে রাখতে হবে যে স্মরণের সাথে সাথে কি কিসের পরিবর্তন হবে বলতো, বেগের পরিবর্তন হবে। সুতরাং সরলসন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার বেগ স্মরণের উপর নির্ভরশীল এবং সরলসন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার বেগ সময়ের উপরেও নির্ভরশীল। ওকে, তো এখন দেখো, যদি আমরা গতিশক্তি বের করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে গতিশক্তির ইকুয়েশন আমাদের জানা আছে। তাহলে প্রথমে আগে এই সমীকরণটা আমি প্রয়োগ করব গতিশক্তির ক্ষেত্রে। তাহলে কাইনেটিক এনার্জি কে ই ইকুয়ালস হাফ এম ভি স্কয়ার। ভি ইকুয়ালস টু কি বলতো, এ ওমেগা কোসাইন ওমেগা টি তারপর স্কয়ার। আমরা লিখতে পারি হাফ এম এ স্কয়ার ওমেগা স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি হাফ এম এ স্কয়ার ওমেগা ইকুয়ালস টু ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায় বলতো, কে ডিভাইডেড এম, আর কজ স্কয়ার ওমেগা টি। আমরা এখান থেকে কি লিখি, হাফ এম, সরি এম এম ভ্যানিশ হয়ে যেতে পারে, তাহলে এখানে কেটাকে যদি সামনে নেই, কে এ স্কয়ার কোসাইন কজ স্কয়ার ওমেগা টি। তাহলে এটা একটা কি বলতো, কাইনেটিক এনার্জি। আমরা একটা কাইনেটিক এনার্জি বা একটা গতিশক্তি পেলাম এই সমীকরণটা ব্যবহার করে। ওকে, আমরা এখন দেখি এই বেগটা ব্যবহার করে কাইনেটিক এনার্জি আমরা কত পাই। লেখো, কাইনেটিক এনার্জি কে ই ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। তাহলে ভি এর জায়গায় কি লিখবো, ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে আমরা টোটাল লিখতে পারি কি, হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, তাহলে আবারও লিখি, হাফ এম ওমেগা ইকুয়ালস টু কি, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কে ডিভাইডেড এম এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে লেখা এম ক্রস হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, কে এ। তাহলে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রে বেগ সময় সংশ্লিষ্ট যে ভেলোসিটি সেটাকে নিয়ে আমরা কাইনেটিক এনার্জি পেয়েছি হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি, যেখানে টাইম আছে। আর যেখানে আমরা সরণ সংশ্লিষ্ট যে ভেলোসিটি ছিল সেটার জন্য যেটা আমরা মান পেয়েছি সেটাতে কাইনেটিক এনার্জি কি বলতো, সরণ আছে। সুতরাং এই দুইটা সমীকরণ আমরা দুই ক্ষেত্রে প্রয়োগ করব। যখন টাইম সংশ্লিষ্ট কোনো বিষয়গুলো থাকবে তখন আমরা কি এই সমীকরণটা প্রয়োগ করতে পারি। ওকে, আর যখন সরণ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকবে তখন আমরা এই সমীকরণটা প্রয়োগ করতে পারি। ওকে, এখন নেক্সট আমরা যে বিষয়টা এখন জানবো সেটা হলো ম্যাক্সিমাম এবং মিনিমাম গতিশক্তির ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মানটা কত সেই বিষয়টা আমরা এখন জানবো। ওকে, তোমরা কিন্তু বুঝতে পারছো তাই না, বলো তো? আমরা গতিশক্তির মিনিমাম মান বা ম্যাক্সিমাম মান আমরা এই সমীকরণটা যদি একটু চিন্তা করি এবং এই চিত্রটা যদি একটু বুঝি তাহলে দেখো আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম মান আমরা কিন্তু বের করতে পারবো। তো দেখো, যদি এই সমীকরণটাকে আমরা চিন্তা করি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মানের জন্য, তাহলে একটু লক্ষ্য করো, দেখো
এটার জন্য আমি ম্যাক্সিমাম মান যদি আমি বের করতে চাই, তো এই শর্ত আছে কিছু। সেটা হলো দেখো, এটা হলো সাম্য অবস্থা। সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা কি শিখে আসছিলাম বলতো, x ইকুয়ালস টু কি বলতো, 0। অর্থাৎ যখন কোনো স্পন্দনশীল কোনো কণা ঠিক এরকম ভাবে সর্বোচ্চ বিস্তারে যাবে, গিয়ে সাম্য বিন্দুর দিকে আস্তে আস্তে যখন ঠিক সাম্য বিন্দুকে অতিক্রম করে আবার সর্বোচ্চ বিস্তারের দিকে যেতে চাবে, ঠিক যখনই সাম্য বিন্দুকে অতিক্রম করতে চাবে ঠিক সেই মুহূর্তে তার সরণ কত বলতো, 0। কিন্তু আমরা এখানে শিখে আসছিলাম সরণ 0 হলো, বেগের মান কি পেয়েছিলাম বলতো, এখানে এই বিন্দুতে বেগের মান পেয়েছিলাম ম্যাক্সিমাম। ওকে, সর্বোচ্চ বেগ আমরা পেয়েছিলাম। আর এখানে আমরা কি পেয়েছিলাম বলতো, সরণ x ইকুয়ালস টু 0। আর এখানে আমরা সরণ কি পেয়েছিলাম বলতো, x ইকুয়ালস টু আমরা ধরে নিতে পারি কি বলতো, x। অর্থাৎ x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু x। অর্থাৎ সর্বোচ্চ এখানে সরণের মানটা কি হয় বলতো, সর্বোচ্চ। তাহলে একটু লক্ষ্য করো, কাইনেটিক এনার্জির জন্য যদি এই x এর মানটাকে আমরা যদি কোনোভাবে চিন্তা করতে পারি, এই দুইটা অবস্থার জন্য x এর মান, তাহলে দেখো কাইনেটিক এনার্জির মানও কিন্তু কি হয় বলতো, চেঞ্জ হয়। সাপোজ আমরা এখানে ধরে নিতে পারি যে যখন 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 x ইকুয়ালস টু 0, অর্থাৎ x ইকুয়ালস টু 0 বলতে কি, তখন কণাটি কোথায় বলতো, সাম্য অবস্থা বা মেন পজিশনে থাকবে। কণাটা কোথায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে যদি x ইকুয়ালস টু 0 হয়, যখন x ইকুয়ালস টু 0 তখন কণাটার অবস্থান সাম্য অবস্থায়, তাহলে তখন কাইনেটিক এনার্জির মানটা কত হবে, তখন কাইনেটিক এনার্জি কে ই, তাহলে কে ই ইকুয়ালস টু দেখো হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কি বলতো, 0, তাহলে এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি হাফ কে এ স্কোয়ার। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি হাফ কে এ স্কোয়ার যখন এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো একটু চিন্তা করলেই বুঝতে পারি যে হাফ কে এ স্কোয়ার পাচ্ছি, তাই না? তাহলে বোঝা যায় যে আসলে এটাই কি ম্যাক্সিমাম মান। ওকে, তাহলে এটা হলো কি বলতো, গতিশক্তির ম্যাক্সিমাম ভ্যালু। এটা আমরা ধরতে পারি কি, এটা হলো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ওকে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ই ইকুয়ালস টু হাফ কে স্কয়ার। তাহলে আমরা কিন্তু কোন ইকুয়েশন থেকে পেয়েছি বলতো, এটা। এখন আমরা দেখব যে মিনিমাম এনার্জি কত। ম্যাক্সিমাম পেলাম, তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি আমরা কখন পেতে পারি। ওকে, তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেখো ধরতে হবে যখন, দেখো তো এই x ইকুয়ালস টু যদি x হয়, এখানে কিন্তু বেগের মান কি বলতো, বেগের মান কি এখানে 0, অর্থাৎ সর্বোচ্চ বিস্তারে বেগের মান 0। এবং সেক্ষেত্রে কি যদি বেগ 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি গতিশক্তিও কি 0 হওয়ার কথা বা 0 হবে। বেগ যদি 0 হয়, তাহলে সেখানে কি হবে, গতিশক্তিও 0 হবে। সাধারণ কথা এটা, না? বেগ 0 হলে গতিশক্তিও কি হয়, 0 হয়। তো আমরা এখন দেখব যদি x ইকুয়ালস টু x না বলে, যেহেতু এই সরণটাই কি বলতো বিস্তার, এই জন্য x ইকুয়ালস টু যদি আমরা a ধরে নিই, এখানে x ইকুয়ালস টু যদি a ধরে নিই, যখন x ইকুয়ালস টু কি বলতো a, তখন আমরা গতিশক্তিটা কত পাচ্ছি, তখন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস কি বলতো এ স্কোয়ার। যেহেতু আমরা কি পেয়েছি এখানে কাইনেটিক এনার্জির জন্য a এর মানটা কি, x এর মানটা a ধরেছি, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার দ্যাট ইজ কল কি 0। তাহলে আমরা যদি টোটাল এনার্জি কি পাবো বলতো 0, তাহলে কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়ালস টু কি বলতো 0। তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে কখন ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে গতিশক্তির, কখন মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি আমরা এই সমীকরণটা ব্যবহার না করে, আমরা যদি এই সমীকরণটাই টাইম সংশ্লিষ্ট যে ইকুয়েশন সেটা যদি ব্যবহার করি, তাহলে
আমরা দেখব গতিশক্তি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কি আসলে একই পাওয়া যায়, আমরা এটা একটু দেখব। তাহলে দেখো ইকুয়েশনটা কি আছে, কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস টু হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি। খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে এই ক্ষেত্রে। দেখো টাইম যখন শূন্য, দ্যাট মিন্স কি, যখন কোনো কণা সাম্য অবস্থায় থাকবে তখন টাইম কি হয় বলতো, শূন্য। তাহলে যদি টাইম শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই অবস্থার জন্য টাইম যদি শূন্য হয় তাহলে হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি, তাহলে কজ স্কয়ার কি জিরো না, ওমেগা টি টি ইকুয়ালস টু জিরো হলে টোটাল অংশ কি জিরো, আর কজ 0 ডিগ্রি মান কত বলতো 1, তাহলে কজ 0 ডিগ্রি অর্থাৎ কজ স্কয়ারের এই মানটা কি হচ্ছে বলতো, এই টোটাল মানটা আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি। যদি 1 পাই তাহলে কজ স্কয়ারের কজ স্কয়ার ওমেগা টি এই মানটা কি বলতো সর্বোচ্চ মান হলো +1। তাহলে যদি এই মানটা আমরা +1 পাই তাহলে আমরা এখানে ঠিক এই জায়গার ক্ষেত্রে আমরা যদি 1 বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি বলতো হাফ কে এ স্কয়ার, তাহলে হাফ কে এ স্কয়ার। ওকে, এটাকে বলছি আমরা কাইনেটিক এনার্জি, হাফ কে এ স্কয়ার। তাহলে এইটা কি দেখো তো, হাফ কে স্কয়ার পেয়েছি, দ্যাট মিন্স এটা কি ম্যাক্সিমাম মান। ওকে, গতিশক্তির এটা কি বলতো ম্যাক্সিমাম মান। আবার যদি আমরা কি করি বলতো টি ইকুয়ালস টু কে কে কাইনেটিক এনার্জির জন্য আমরা যদি মনে করি যে টি ইকুয়ালস টু কি বলতো T/4, টি ইকুয়ালস টু T/4 যদি হয় তাহলে আমাদের ইকুয়েশনটাতে কি দাঁড়ায় দেখো, হাফ কে এ স্কয়ার কজ স্কয়ার ওমেগা কি টয়েস পাই ডিভাইডেড টি, ওমেগা হলো টয়েস পাই ডিভাইডেড টি ইনটু টি এর মান কত বলতো T/4, T/4। তাহলে যদি এটা হয় তাহলে আমরা 2 পাবো, টি টি কেটে যাবে π/2, তাহলে cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত বলতো, cos 90 ডিগ্রি মান 0। তাহলে যদি 0 হয় তাহলে টোটাল অংশ cos স্কয়ার ওমেগা টি টোটাল অংশের মান কি হচ্ছে 0। তাহলে যদি 0 হয় তাহলে কে ই ইকুয়ালস টু কি হবে 0, তাহলে কে ই ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু একটু আগেই দেখেছি মিনিমাম মান যখন কে ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স এখানেও কে ই আমরা 0 পেয়েছি, তার মানে এটা কি বলতো মিনিমাম মান। ওকে, তাহলে আমাদের বোঝা হয়ে গেল যে সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা যদি গতিশীল গতিতে থাকে তাহলে ঠিক সেই অবস্থায় তার গতিশক্তির ম্যাক্সিমাম মান হবে কে ইকুয়ালস টু হাফ কে এ স্কয়ার এবং মিনিমাম মান হবে কে ইকুয়ালস টু 0। ওকে, অর্থাৎ আমরা কি বুঝতে পারছি বলতো, ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্সিমাম এবং মিনিমাম ঠিক এরকম অবস্থায় থাকবে, কিন্তু কখনো নেগেটিভ মান পাওয়া যাবে না, বিকজ অফ এটা হলো এনার্জি। ঠিক আছে, এনার্জি শক্তি, তো শক্তি কখনো নেগেটিভ হয় না। এই জন্য মূলত আমরা কি পাচ্ছি এখানে বলতো 0 এবং সর্বোচ্চ একটা মান, অর্থাৎ 0 থেকে সর্বোচ্চ মান পর্যন্ত আমরা পাচ্ছি গতিশক্তির ক্ষেত্রে। ওকে, আমরা যদি এটার একটা গ্রাফ যদি আমরা চিন্তা করি তাহলে গ্রাফটা আসলে কেমন হবে সেটা আমরা একটু দেখব। টি ইকুয়ালস টু যখন 0 তখন এই অবস্থাও 0 হবে, তার মানে আমরা এখানে পাবো প্লাস হাফ কে এ স্কয়ার। ওকে, যখন দেখো টি ইকুয়ালস টু যখন T/4, আমরা গত ক্লাসে ভেলোসিটি ভার্সেস টাইম যখন গ্রাফটা আমি অঙ্কন করি তখন এই বিষয়টা বুঝে দিয়েছিলাম। ওকে, তো ঠিক সিমিলারলি আমরা এটাও করব T/4, তখন নিশ্চয়ই আমাদের এই অবস্থানটা কত হবে বলতো টয়েস পাই ডিভাইডেড টি ইনটু টি এর মান কি T/4, তাহলে আমরা এখানে পাবো π/2, দ্যাট মিন্স কত ডিগ্রি বলতো 90। এটা হলো টি হাফ, এখানে আমরা পাবো হলো পাই। ওকে, অর্থাৎ 180 ডিগ্রি। এরপরে আমরা যাব হলো থ্রাইস পাই ডিভাইডেড 2, এখানে আমরা পাবো হলো থ্রাইস টি ডিভাইডেড 4, এখানে পাবো হলো থ্রাইস পাই ডিভাইডেড 2,
দ্যাট মিনস 270 ডিগ্রি। আর এখানে আমরা পাবো শুধুমাত্র টি, আর এখানকার জন্য আমরা পাবো কি বলতো টয়েস পাই। ওকে, এখন এই অংশটাকে বিবেচনা করে আমরা কাইনেটিক এনার্জি যদি বের করি তাহলে আমরা ঠিক এরকম পাবো। দেখো কাইনেটিক এনার্জির যে মূল ইকুয়েশন যেটা ছিল সেই ইকুয়েশনটা কি বলতো, কে ই কাইনেটিক এনার্জি হাফ কে স্কোয়ার ওমেগা স্কোয়ার, হাফ কে স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা স্কোয়ার না, হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। তাহলে এই সমীকরণটা আমাদের জানা ছিল। আমরা প্রত্যেকটা অংশের ক্ষেত্রে এই অংশটা আমরা একটু বিবেচনা করব। তাহলে এখানে দেখো প্লাস হাফ কে স্কোয়ার, যখন টাইম 0 টি ইকুয়ালস টু 0 0 প্লাস হাফ কে স্কোয়ার। যখন দেখো টাইপ টি বাই 4, তাহলে টি বাই 4 মিনস পাই বাই 2, তাহলে পাই বাই 2 যদি হয় তাহলে কোসাইন পাই বাই 2 cos 90 ডিগ্রি মান কি টোটাল কি বলতো, তাহলে এটা হবে কি 0। এরপরে যাও দেখো টি হাফ আর এখানে cos 180 ডিগ্রি হবে, তাহলে cos 180 ডিগ্রি মান কত বলতো -1। তো -1 যদি হয় তাহলে cos স্কয়ারের মান কি হবে cos স্কয়ার, তারপর পজিটিভ মান আসবে, তাহলে প্লাস আবারও আমরা কি পাচ্ছি বলতো হাফ কে স্কয়ার। ঠিক আছে, 30 ডিভাইডেড 4 দ্যাট মিন্স কোসাইন 270 ডিগ্রি, এটার মান কত আসে বলতো 0। আবার cos টয়েস পাই মান টি এর ক্ষেত্রে আমরা যখন চিন্তা করবো তখন কি 10 টয়েস পাই, তো টয়েস পাই যদি আমরা ওই অংশগুলোতে বসায় দেই তাহলে আমরা শুধুমাত্র কি পাবো বলতো 60 ডিগ্রি মান প্লাস হাফ কে স্কয়ার। ওকে, তাহলে এই অংশটাকে আমি যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, তাহলে আমরা এটাকে বলছি এইদিকে হলো টাইম সেকেন্ড, আর এইদিকে হলো কি বলতো কাইনেটিক এনার্জি। এখন দেখো ঠিক আমরা একটা বিষয় একটু মনে করে দেই, এটা কি ছিল টি বাই 4, আমি এভাবে দেখাচ্ছিলাম, এটাকে দেখাচ্ছিলাম টি হাফ, এটাকে আমি দেখাচ্ছিলাম হলো 40 টি বাই 4, এটাকে দেখাচ্ছিলাম কি বলতো শুধুমাত্র টি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি এখানে একটা সর্বোচ্চ মান আমি বিবেচনা করে নিচ্ছি প্লাস হাফ কে স্কয়ার। যদি এই মানটাকে আমি বিবেচনা করি তাহলে কি পাওয়া যাবে দেখো তো, শুরু যখন টি ইকুয়ালস টু 0 ছিল সেই অবস্থায় ম্যাক্সিমাম মান ছিল, অর্থাৎ কি ছিল বলতো আমরা প্লাস হাফ কে স্কয়ার পেয়েছি, তাহলে প্লাস হাফ কে স্কয়ার। ওকে, তারপরে দেখো তারপরে হলো 0, তারপরে 0, এরপরে দশা কি পাই বাই 2 ছিল, যখন টি বাই 4 যখন টি হাফ তখন আবার প্লাস সর্বোচ্চ একটা মান পেয়েছি। ওকে, আচ্ছা তারপরে আবার কি দেখো আবার কি বলতো 0, তারপরে আবারও একটা সর্বোচ্চ মান পেয়েছি। দ্যাট মিন্স কি এই যে এই রকম ভাবে ঘটনাটা ঘটতেছে। দেখো এরকম ভাবে, অর্থাৎ একটা সর্বোচ্চ এবং একটা সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান কি প্লাস হাফ কে স্কয়ার, সর্বনিম্ন মান কত বলতো 0। তো এইটা হলো সরল সঞ্চিত কণার গতিশক্তির জন্য গতিশক্তি ভার্সেস টাইম লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছো। বিভব শক্তির জন্য পরবর্তী ক্লাসে আলোচনা করব, অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে।